এই স্মার্টফোনটা জাস্ট একবার দেখুন, এর ক্যামেরা মডিউল কি গোল, বাট আপনি চাইলেই এমন করে ফেলতে পারেন। এটাকে বলে এডিটিং। এডিটিং এর মাধ্যমে আপনি এটা করতে পারবেন। এডিটিং ছাড়াও করা যাবে, কারণ এই হচ্ছে সেই রাউন্ড ক্যামেরা মডিউল। আর এই মুহূর্তে একটা রোবোটিক শেপ আমরা দেখতে পাচ্ছি। কথা বলছিলাম Realme GT8 Pro নিয়ে। Realme Z8 Pro এই বিশেষ সুবিধা নিয়ে এসছে আপনার জন্য। আপনি চাইলে আপনার স্মার্টফোনের ক্যামেরা মডিউল এখন চেঞ্জ করতে পারবেন। Realme Z7 Proর লঞ্চিং ইভেন্টে আমরা গিয়েছিলাম মালয়েশিয়াতে, বাট এবার আর ডাকলোই না। কি করলো? এই জিনিস ধরাই দিল। Realme Z8 Proর স্পেশালিটি বলতে পারেন এটুকুই, বাট ভিতরে আরো অনেক কিছুই রয়েছে, যেমন Qualcomm Snapdragon 8 Elite Gen 5 রয়েছে, বিশাল বড় 7000 mAh এর ব্যাটারি থাকছে, রিয়ারের যে টেলিফোটো জুম লেন্সটা বা পেরিস্কোপ জুম লেন্স, এখানে কিন্তু আপনারা 200 মেগাপিক্সেলের শুটার পাচ্ছেন, যেটা 3x অপটিক্যাল জুম দেবে। আরো অনেক কিছুই আছে, সেগুলো সম্বন্ধে নিশ্চয়ই জানবো আজকের এই ভিডিওতে। বাট চলুন বক্সে আর কি কি আছে একটু দেখে নেওয়া যাক। Realme Z8 Pro আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেট। তাদের শপে আপনারা বর্তমান সময়ে সমস্ত রকম ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোই অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাদের সব ঢাকার বাইরেও অনেকগুলো রয়েছে, চাইলে আপনার নিজস্ব এরিয়া থেকেই হয়তো এখন কিনতে পারবেন। আর ডেসক্রিপশনে আমি এই ফোনের দাম এবং ওর লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, আপনি চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারেন। অলরাইট, স্মার্টফোনটার ডিজাইনে প্রিভিয়াস জেনারেশন থেকে মেইন যে পরিবর্তনটা আপনি ফার্স্টে নোটিস করবেন, এই যে ক্যামেরা মডিউলের ব্যাপারটা, এই জিনিসটা আপনি এভাবে অ্যাটাচ করতে পারবেন। আপনি চাইলে আরও বিভিন্ন শেপের ক্যামেরা মডিউল এতে অ্যাটাচ করতে পারবেন। এইটার আরও কয়েকটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে, এমন কি ওই যে ড্রিম এডিশন, অ্যাস্টন মার্টিনের সাথে ওরা লাস্ট জেনারেশনও দেখছিলাম কোলাবোরেশন করছিল, আমাদের চ্যানেল থেকে ভিডিও পেয়েছিলেন। এবারেও কিন্তু Z8 Proতেও অ্যাস্টন মার্টিনের সাথে ওরা কোলাবোরেশন করেছে এবং ওই ভ্যারিয়েন্টটাও রয়েছে, যদিও ওইটা একটু বেশি টাকা পয়সা দিয়ে আপনাকে কিনতে হবে। বাট হ্যাঁ, স্পেশাল এডিশন তো একটু স্পেশালি হয়, দেখতে একটু ডিফারেন্ট, সো আপনি চাইলে হ্যাঁ সেটাও নিতে পারবেন। বাট এর বাইরে আমরা যে রেগুলার ভার্সনগুলো দেখতে পাই, সেগুলোরও কয়েকটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে এবং রিয়ার প্যানেলেও একটু চেঞ্জেস আছে। লাইক আমার হাতে যেটা এই মুহূর্তে রয়েছে, এটাতে ইকো লেদার রয়েছে বা পলিমার। সো এইটা যখন আপনি ধরবেন, একটু লেদার টাইপের একটা ফিনিশ মনে হবে আর কি, হয়তো অনেকের কাছে এই ব্যাপারটা ভালো লাগে। পার্সোনালি আমার কাছে ইকো লেদার ভালোই লাগে। এর বাইরে ওই যে একটা ফাইবার রেইনফোর্সড এর ব্যাকশেল পাওয়া যায়, ওটা দিয়েও আছে একটা ভ্যারিয়েন্ট, চাইলে সেটাও দেখতে পারেন। এমনিতে বডি ফ্রেমটা হচ্ছে গিয়ে অ্যালয় দিয়ে তৈরি, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকেটে নেই, বাট এখানে আপনারা আইআর ব্লাস্টার সেন্সরটা অবশ্যই পেয়ে যাবেন। আর ফোনটা হাতে নিলে সামনের দিকটা একটু ভারী লাগতে পারে। 200 গ্রামের উপরের ফোন এক, আর দ্বিতীয়ত সামনের ক্যামেরা মডিউলের এরিয়াটা একটু ভারী লাগে, সো একটু সামনের দিকটাতে ইমব্যালেন্স মনে হতে পারে। আর এই যে দেখুন, যখন আপনি এটাকে অ্যাটাচ করে রাখছেন, এটাকে অ্যাটাচ করার জন্য আপনাকে বক্সের ভিতরে এই জিনিসটা দিয়ে দিচ্ছে। এখানে স্ক্রু আছে দুইটা, আপনি স্ক্রু দিয়ে এটাকে লাগাতে পারবেন। এছাড়াও এক্সট্রা আরও দুইটা স্ক্রু দেওয়া আছে, যদি একটা হারাই ফেলেন আর কি ভুলবশত। এই এখন যখন আপনি এটাকে খুলে রাখছেন, এখানে যদি স্ক্রু না লাগিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখতে একটু দুটা ছোটো ছোটো মানে ছিদ্র দেখা যাবে। সো আপনি চাইলে স্ক্রু দুটো আবার এখানে অ্যাটাচ করে রাখতে পারেন। বাট আমি অন্য একটা ব্যাপার নোটিস করলাম, সেটা হচ্ছে এই যে ক্যামেরা মডিউলটা, এটাকে যতদূর সম্ভব ওরা অ্যান্টিনা হিসেবেও ব্যবহার করছে, কারণ এইখানে দুটো আমি কানেক্টর দেখছি এবং কানেক্টর দুটার জোনও এখানে আছে লাগানোর জন্য। সো এটা হয়তো অ্যান্টিনা হিসেবেও ব্যবহার হয় যখন কিনা আপনি অ্যাটাচ করছেন, হতে পারে সেটা, কারণ সেরকম কানেক্টর আমি দেখতে পাচ্ছি। বাট আমার কাছে এই রাউন্ড শেপের চাইতে এটা বেশি ভালো লাগতেছে, একটু ইউনিক, অন্যরকম আর কি। হয়তো কয়েকদিন পর আবার এই জিনিসটা একটু বড় লাগতে পারে, তখন আপনি এই ধরনের জিনিসপত্র লাগাবেন। আবার এইগুলোর দেখবেন কয়েকদিন পরে এক্সট্রা আরও এরকম মডিউল বাংলাদেশ মার্কেটেও চলে আসবে। অলরেডি চায়না মার্কেটে অ্যাভেলেবল আছে, বাট বাংলাদেশ মার্কেটেও চলে আসার পসিবিলিটি আছে। সো আই হোপ এইটার অবয়বের একটা আইডিয়া আপনি পেয়েছেন। এমনিতে ফোনটা হাতে নিলে বেশ মোটামুটি মনে হয় একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন আমি ধরে আছি। অলরাইট, স্মার্টফোনটার ডিসপ্লেকে প্রদর্শন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। এই জায়গাটায় আরও একটু বেটার কিছু আমি আশা করছিলাম, যেহেতু এটা কম্পিটিশন দিচ্ছে ফ্ল্যাগশিপ কিলার বা ফ্ল্যাগশিপ গ্রেডের ডিভাইসের সাথে, রাইট? বা রিয়েলমির তরফ থেকে ওদের ফ্ল্যাগশিপ ফোন। তারপরে অ্যালুমিনিয়াম ফ্রেম তো বললামই, আর আইপি রেটিং এর বেলায় 68, 69 এর রেটিং আছে। সো পানিটা নিতে আপনি ভিজোতে পারেন, সমস্যা হচ্ছে না ওখানে। ডিসপ্লেটার সাইজ 6.79 ইঞ্চ অ্যামোলেড প্যানেল, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট আছে। এটা তো সব জায়গায় আপনি পাবেন না, খুব ভালো করেই জানেন। কিছু অ্যাপের ক্ষেত্রে পেতে পারেন, মোস্টলি আপনি 120 হার্টজেই পাবেন। আবার বেশ কিছু অ্যাপ দেখবেন 90 হার্টজ পর্যন্তই লক করছে। বাট ওভারঅল স্মুথ ডিসপ্লে, এবং আমার কাছে মনে হয় 120 হার্টজ ইজ এটা স্ট্যান্ডার্ড, মানে এটার নিচে হলে একটু কম মনে হয়, বাট উপরের যে খুব প্রয়োজন আছে এমনটাও না। HDR10+ এর সাপোর্ট আছে, ওয়াইড ভ্যান L1 এর সাপোর্ট আছে, আমরা টেস্ট করে দেখেছি, ঠিকভাবে রেজাল্ট দিচ্ছে। ডলবি ভিশন এবং 7000 নিটস পিক ব্রাইটনেস বলা হচ্ছে। বাট HBM এর ক্ষেত্রে, বা যেটা আসলে মোস্টলি পাবেন আপনি হাত দিয়ে টেনে আপনি ইয়ে করতে পারবেন, বা আসলে যেটা পেতে পারেন সেটা হচ্ছে গিয়ে লাইক 2000 নিটসের আশেপাশে, একটু কম হয়তো 1900 সামথিং। সো এই ব্রাইটনেসটা গুড এনাফ যখন আপনি আউটডোরে ছবি তুলতে যাচ্ছেন বা কোনো কিছু কাজ করতে হচ্ছে, সেটার জন্য গুড এনাফ, ওইটা নিয়ে প্যারা নেই। কিন্তু এই যে 7000 নিটস পিক, এইটা হচ্ছে গিয়ে নাম্বার গেম, আপনি খুব ভালো করে জানেন। এনিওয়ে, টাচ রেসপন্স এটার খুবই ভালো। তাছাড়া ডিসপ্লেটার এই যে কর্নার এরিয়াগুলো একটু রাউন্ডেড, দ্যাটস ওই ফ্ল্যাগশিপ লেভেলের মতো একটা ভাইব দিতে পারে। টপ সেন্টারে পাঁচল কাটআউট আছে এবং একেবারেই সিমেট্রিক্যাল একটা প্যানেল, যে কারণে ওভারঅল ভালো লাগছে।
হাই রেজলিউশনের ডিসপ্লে, যে কোনো কিছু কন্টেন্ট দেখতে বেশ মজা পাওয়া যাবে। আর এমনিতে কোনো ধরনের টিন্ড বা অন্য কোনো ইস্যু আমি আসলে ফেস করিনি আমাদের কাছে যে কয়েকদিন আছে এতে করে। ডিসপ্লের পরে যদি সরাসরি চলে আসি ক্যামেরাতে, রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেলের একটা 3x অপটিক্যাল জুম সমৃদ্ধ ক্যামেরা রয়েছে যা মূলত জুম লেন্স, অ্যান্ড পরবর্তী শুটার হচ্ছে 50 মেগাপিক্সেলের, এটা আলট্রা ওয়াইডে ছবি নেবে। এছাড়াও 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনটা ভিডিও রেকর্ড করতে পারে মেইন ক্যামেরা সর্বোচ্চ 8K 30, অন্যদিকে 4K 60 120-তে, প্লাস ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আবার 4K 60 fps রেকর্ড করতে পারে। অ্যাজ ইউজুয়াল রিয়েলমি টোন আমি লক্ষ্য করছি এর মেইন ক্যামেরা থেকে, যেখানে ওয়ার্মিশ একটা টোন পাওয়া যায়। ডাইনামিকনেস হ্যান্ডেল ভালো, ডেলাইট কন্ডিশনে আমরা শার্পনেস যেটা ভালো দেখছি, হোয়াইট ব্যালেন্স ভালো আছে, সেই সাথে এক্সপোজার কন্ট্রোলিংও ভালো করা নেই, ট্রাই করছে। কিন্তু আমাকে যদি বলেন কম্পিটিশনে কি টিকতে পারবে, আই মিন ভিভোর এক্স সিরিজের ডিভাইস, এদিকে S25 আলট্রা, অন্যদিকে আইফোন 17 Pro Max, এদের সাথে কম্পেয়ার করতে গেলে স্টিল পিছিয়ে পড়ে। আপনি কিছু কিছু ছবিতে আপনি কনসিস্টেন্সির একটা অভাব বোধ করবেন, কালারের একুরেসিটা একদম একুরেট পাবেন না, যেখানে ভাইব্রেন্ট বা একটু ওয়ার্মিশ একটা টোন দেয়, এবং সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ একটা ব্যাপার আছে। তাছাড়া ছবিতে যখন নর্মালি কোনো মানুষ চলে আসে নর্মাল ফটোতে, তখন দেখবেন যে স্কিনটাকে প্রায়োরিটি দিয়ে ওইটাকে একটু সফট করে দেওয়ার প্রবণতা রয়েছে, যে বিষয়টা আমরা হয়তো অন্য ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনে এরকমটা দেখি না। সবকিছু অফ করে রাখার পরেও এই ব্যাপারটা আপনি নোটিস করবেন। সো এই ব্যাপারগুলো একটু পিছিয়ে রাখছে ওকে আর কি ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা থেকে। বাট আপনি আবার মজা পেয়ে যাবেন, এখানে যে 200 মেগাপিক্সেলের জুম লেন্সটা রয়েছে, এইটা আপনাকে কিছুটা বাড়তি সুবিধা দেবে। এই ক্যামেরাটা হাই রেজে ছবি নিতে পারে এবং সেই ছবিগুলো আসলে বেশ ডিটেইলড, আপনি চাইলে জুম করে ব্যবহার করতে পারবেন। আপনার জুমিং দেখবেন যে এখানে মোটামুটি বেশ ভালো রকমেরই ডিটেইল ধরে রাখতে পারছে। হ্যাঁ, কালারটা একুরেট না, এখানে মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে কালারের কিছুটা তফাৎ লক্ষ্য করা যায়, এটাতে একটু কন্ট্রাস্ট চলে গেছে কিছু কিছু ছবি। অনেক ডিভাইস থেকেই, সেটা ফ্ল্যাগশিপ গ্রেডের ডিভাইস থেকেই এর টেলিফটোটা আপনাদের কাছে ভালো লাগার কথা। এমনকি এটা ভালো রেজাল্ট দেয় কিন্তু পোর্ট্রেট মোডে বেশ কয়েকটা ফোকাল লেন্থের ছবি চলে যাবে, যেমন 24, 35, তারপরে 48, তারপরে আপনি 72 এবং 144 ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। সো পোর্ট্রেটে এটা একটু ডিফারেন্টভাবে খেলতেছে এবং একদম হাইয়েস্ট জুমেও ছবি তোলা যায়, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস জাস্ট ফ্ল্যাট মনে হয় একেবারেই। সো ডিএসএলআর টাইপের একটা ভাইব ক্রিয়েট করতে পারে। আর হ্যাঁ, এজ ডিটেকশনও ঠিকঠাকই আছে বলা যায়, মোস্টলি একুরেট রেজাল্টই দেয়, ক্রিটিক্যাল জায়গাগুলোতে একটু মিস করে। তাছাড়া আরেকটা ব্যাপার হয়তো নোটিস করবেন, ফেস টেজ একটু সফট করে দিয়ে প্রেজেন্ট করে, একটু গ্লো করারও প্রবণতা আছে এখানে, মানে একটু ব্রাইট, একটু গ্লো, একটু সফট, এই ব্যাপারটা আর কি আছে। এর বাইরে ঠিকই রেজাল্ট দেয়। এখন হয় কি, ওই যে সফট করে প্রেজেন্ট করছে এগুলো সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, তো অনেকের কাছে আবার এই ধরনের ছবি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন তো। আচ্ছা, এরপরে আলট্রাওয়াইডের যে শুটারটা রয়েছে, আলট্রাওয়াইডের ছবি কিন্তু বেশ ভালোই দিতে পারছে স্মার্টফোন, প্রপার লাইটিং কন্ডিশনে। লাইটে স্ট্রাগল করে অনেকটাই, মেইন ক্যামেরার মতো ততটা বেটার ছবি দিতে পারে না আর কি। আর ওভারঅল নাইট মোডের ছবিতে একটু কন্ট্রাস্টে হওয়ার প্রবণতা আছে, প্রত্যেকটা ক্যামেরাতেই দেখলাম, কিন্তু সেই ছবিগুলো ওই সোশ্যাল মিডিয়া রেডি টাইপই বলবো, দেখতে ভালো লাগে। খুব বেশি স্টেডি হাতে ধরে রাখতে হয় এমনও না, কারণ মেইন ক্যামেরায় আবার ওয়াইএস আছে আর কি। আলট্রাওয়াইডের ক্ষেত্রে একটু হয়তো আপনাকে স্টাডি হাতে ধরতে হচ্ছে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখলেই বোঝা যায় সেলফি লাভারদের কথা মাথায় রেখে একটু ফেসকে প্রায়োরিটি দিয়ে ছবি দিচ্ছে, খুব স্বাভাবিক অর্থেই। এবং চাইনিজ ফোন একটু ব্রাইট করে প্রেজেন্ট করে, একটু ওয়ার্মের দিকে নেয়, দেখতে ভালোই লাগতেছে আর কি ওভারঅল। তবে লো লাইটে বেশ কিছুটা সফট করে ফেলে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আচ্ছা, ভিডিওর কথা বলছিলাম, রিয়ারে আপনারা 8K 30-তে রেকর্ড করতে পারবেন, বাট জিটারিং আছে এখানে, কিন্তু 60 FPS, 4K বা 120 FPS এই জায়গাটা আবার ভালো রেজাল্ট দিতে পারে স্মার্টফোনটা। সেক্ষেত্রে আমরা এক্সপোজার ব্যালেন্সেও খুব বেশি টাইম নিতে দেখিনি, এবং ওভার এক্সপোজার এরিয়াগুলো ভালোভাবে ব্যালেন্স করছে, আর স্মুথ রেজাল্টই পাওয়া যায় এটা থেকে, এবং স্টেবিলিটিও ভালো। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 4K 60 FPS রেকর্ড হচ্ছে ইনডোর লাইটিং কন্ডিশনে বা স্টুডিও লাইটিং কন্ডিশনে, আপনারা যেমনটা দেখছেন। প্লাস এই মুহূর্তে যে সাউন্ডটা পাচ্ছেন সেটাও কিন্তু এই স্মার্টফোনটি থেকেই পাচ্ছেন। যেটা হয় এখানে একটু কন্ট্রাস্টই লাগে ভিডিও, বাট আমার মনে হয় ব্লগিং টুকটাক চাইলে চালানো যাবে এটা দিয়ে। বাই দ্য ওয়ে, আপনারা একটা ব্যাপার হয়তো নোটিস করছেন, অনেক স্মার্টফোন ব্র্যান্ডে বিভিন্ন ক্যামেরা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে। রিয়েলমির এই ডিভাইসটাও কিন্তু রিকো জিআর সিরিজের সাথে কোলাবোরেশন করেছে। রিকো মূলত ওরা তৈরি করে থাকে স্ট্রিট ফটোগ্রাফির জন্য ছোট টাইপের ক্যামেরা আর কি। সো ওইটার সাথে ওরা কোলাবোরেশন করে, এবং কিছু মোড এখানে দেওয়া আছে, যে মোডে আপনি চাইলে ছবি টবি তুলে একটু ভাইব নিতে পারেন। এখন একদম ওই ক্যামেরার লেভেলে তো পাবেন না, বাট ওই ক্যামেরার যে স্পেশাল কালার টোন বা ফিল্টার্স, ওই জাতীয় বিষয় একটু ব্যবহার করে কিছু মজা নিতে পারবেন। যাই হোক, ক্যামেরা নিয়ে আমি এটাই বলবো, প্রিভিয়াস জেনারেশন থেকে তো ইমপ্রুভমেন্ট আসছে ঠিকই, কিন্তু একেবারে টপ লেভেলে খেলার মতো যোগ্যতায় এখনো গিয়ে পৌঁছতে পারেনি। আই হোপ নেক্সট টাইম আরো ভালো করবে। এনিওয়ে, স্মার্টফোনটা রান করছে কিন্তু Realme Y7 বেসড অন Android 16, এবং এইটাতে রিয়েলমি দাবি করছে চার্জারটা মেজর আপডেট দিবে ওরা।
আর প্রসেসর হিসেবে শুরুতেই বলছিলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 রয়েছে। রিসেন্টলি বেশ কিছু ডিভাইস আপনারা এই প্রসেসর দিয়ে আসতে দেখছেন এবং এটা কিন্তু স্ন্যাপড্রাগনের একদম লেটেস্ট বা অ্যান্ড্রয়েডের জন্য এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী চিপ বলতে পারেন। অন্যদিকে স্টোরেজ টাইপ UFS 4.1, এই ফোনটা পাওয়া যাবে 12 এবং 16GB র্যামে, 256, 512 অ্যান্ড 1TB ভ্যারিয়েন্টে। রিয়েলমি দাবি করছে এই স্মার্টফোনটা ঠান্ডা করার জন্য তারা 7000 মিলিমিটার স্কোয়ারের একটা ভিসি সিস্টেম ব্যবহার করছে, ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে যাতে অতিরিক্ত হিট জেনারেট না করে। এই প্রসেসরটা ইনিশিয়ালি মোটামুটি ভালোই গরম হয়, বেশ কয়েকটা ডিভাইসে আমরা সেম ব্যাপারটা লক্ষ্য করছি, এই ফোনটাতেও তার ব্যতিক্রম আমি পাইনি। এখানে মোটামুটি গরম হচ্ছে, ডে টু ডে টাস্কেও হালকা পাতলা হিট জেনারেট করে, বাট যখন আপনি হেভি ইন্টারনেট ব্যবহার করে যাতে আপনি প্রেশার টেশার দিচ্ছেন তখন একটু বেশি গরম হয় আর কি। তবে আমার মনে হয় অপটিমাইজেশনের ব্যাপার আছে, সে সাথে সাথে দেখবেন যে এটাও অনেকটাই কুল করে ফেলছে। রেগুলার লাইফে যে কোনো কাজবাজ আপনার কাছে জাস্ট মনে হবে আপনি একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসই ব্যবহার করছেন বা একটা ফ্ল্যাগশিপ ফোনেই ব্যবহার করছেন, তাতে কোনো সন্দেহ নেই। একদম সব জায়গা থেকে, সেটা বলেন মাল্টিটাস্কিং, সেটা বলেন অ্যাপ ওপেন ক্লোজ টাইম, সেটা ভারী অ্যাপ্লিকেশন বলেন, সব কিছুতে আপনি একদম ফ্ল্যাগশিপ গ্রেডের একটা পারফরমেন্স পাবেন। এখন ইউআই এর কারণে এক একজনের এক এক রকমের অভিজ্ঞতা থাকে। রিয়েলমি ইউআই নর্মালি আমার কাছে যেটা মনে হয় এটা সবার জন্যই বেশ ইজিয়ার একটা ইউআই বলা যেতে পারে, যেটা ব্যবহার করাও বেশ সহজ এবং সমস্ত ফিচার্সগুলো এখানে রয়েছে, প্লাস কোনো ধরনের বাগ টাগেরও ঝামেলা নেই। সো সেই জায়গা থেকে রিয়েলমি ইউআই আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে এবং এই ডিভাইসের সাথে বেশ ভালো একটা রেজাল্ট দেয়, কোনো ধরনের অ্যানিমেশন ডিলে বা কোনো জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি। গেমিংয়ের ক্ষেত্রে আমরা মোটামুটি সব ধরনের গেমিংয়েতে আসলে ট্রাই করি, ডেল্টা ফোর্স, পাবজি, কল অফ ডিউটি মোবাইল, গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা 60 FPS দেখলাম, একদম মোটামুটি এটা স্ট্যাবল একটা রেজাল্টই দিতে পারছে এবং তাতে করে সর্বোচ্চ 38-39 ডিগ্রি পর্যন্ত আসছিল। এমনিতেও এখন ওয়েদার অনেকটাই ঠান্ডা আর আসলে স্ট্যাবল রেজাল্টই ধরে রাখতে পারছে। তো ফ্রেম রেটের ক্ষেত্রে আমি যদি অ্যাভারেজে বলি, দু একবার যতটুকু নামছে তাতে করে এটাকে 59-60-এর মতোই রাখা যেতে পারে, যেটা একেবারে টপের দিকেই বলা যায়। এছাড়া পাবজির ক্ষেত্রে 120 FPS আপনি আসলে মানে কনস্ট্যান্টলি ধরে রাখতে দেখবেন এবং খুবই স্মুথ রেজাল্ট পাওয়া যায় এর থেকে। তাছাড়া কল অফ ডিউটি মোবাইলের গ্রাফিক্সও বেশ দারুণ, খুবই স্মুথ অ্যান্ড 120 FPS একদম লকটাই বলা যেতে পারে। সো আমার মনে হয় যে যদি গেমিংয়ের জন্য এটাকে চয়েস করতে চান, আই থিঙ্ক এটা নিয়ে অসন্তুষ্ট হবেন না। টুকটাক রেগুলার ব্যবহারে যতটুকু হিট জেনারেট করছে আমার মনে হয় এটা সময়ের সাথে আরও বেশ কিছু স্মুথ হয়ে যাবে এবং আরও বেটার আউটপুট দিবে। তারপরে দেখা যাক এই ফোন আর আমাদের কাছে অনেকদিন থাকবে। সো এটা নিয়ে আমরা টেস্টিং রেজাল্ট সহ ইন ডেপথে আরও একটা ভিডিও না হয় আপনাদের জন্য দিতে পারবো। সো সেই ক্ষেত্রে আপনারা লং টার্ম একটা ইউজার এক্সপিরিয়েন্স সম্বন্ধে জানতে পারবেন আর কি। যাই হোক, স্মার্টফোনটিতে স্পিকার রয়েছে দুইটা, স্টেরিওর সাউন্ডটা ভালো এবং সেপারেশনও ভালো, প্লাস যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়। জাস্ট আর একটু ডেপথ থাকলে একদম ফ্ল্যাগশিপ গ্রেডে আমি কম্পেয়ার করতাম আর কি। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এটা হচ্ছে গিয়ে আল্ট্রাসনিক, খুবই ফাস্ট অ্যান্ড একুরেট রেজাল্ট দেয় প্রত্যেকবারেই। সিলিকন কার্বন 7000 mAh ব্যাটারি আছে অ্যান্ড 120 ওয়াটের চার্জার আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন, প্লাস এটা সাপোর্ট নেয় কিন্তু 50 ওয়াটের চার্জিং সিস্টেম। মোটামুটি এই ডিভাইসটা চার্জ করতে আপনারা 50 থেকে 52-53 মিনিটের মধ্যে মানে ফুল চার্জ করে ফেলতে পারবেন 0 to 100%। তো 7000 mAh-কে যদি 50-55 মিনিটে চার্জ করা যায় এটা ডেফিনেটলি বেশ ফাস্ট বলা যায়। অন্যদিকে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম এটাও ভালো, তবে ব্যাটারির ব্যাকআপ আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, একদিন প্লাস টাইমই ব্যবহার করতে পারবেন। 7000 mAh শুনে মনে হতে পারে যে 5000 থেকে তো অনেক বেশি ব্যাকআপ, এটা ব্যাপারটা ঠিক সেরকম না। ওই 8.5 ঘন্টা 9 ঘন্টার কাছাকাছি আপনি এসওটি পাবেন, এর বেশি পাবেন না আসলে, কারণ একে তো ডিসপ্লেটা অনেক বেশি হাংরি, দ্বিতীয়ত এর যে এসওসিটা রয়েছে এটা খুবই পাওয়ারফুল একটা এসওসি। সো সব মিলে ওই ব্যাটারি এখন মানে আসলে লাগছে এরকম একটা ব্যাপার, বাট স্টিল হ্যাঁ 5000 mAh বা 6000 mAh এর তুলনায় কিছুটা বেশি পাবেন। আর হ্যাঁ, বাইপাস চার্জিং টেকনোলজিও সাপোর্ট নেয়, সো আপনি চাইলে গেমিংয়ের টাইমে চার্জে বসিয়ে আপনি গেম প্লে করতে পারবেন। তাছাড়া রিভার্স চার্জিং টেকনোলজিও সাপোর্ট দিচ্ছে 10 ওয়াট পর্যন্ত। সো ওভারঅল সব কিছু দিয়ে একটা প্যাকেজ করার রিয়েলমি ট্রাই করেছে এবং স্পেশালিটি হিসেবে আমরা এই জিনিসটা পাচ্ছি, এটা অনেকের কাছে বেশ মজার হতে পারে, আবার কারো কাছে জিনিসটা খুব একটা ম্যাটার করে না, যেমন আমার কাছে খুব একটা ম্যাটার করছে না এটা। যাই হোক, দীর্ঘদিন পরে রিয়েলমির একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ধরাধরি করে বেশ ভালো লাগছে, বাট রিয়েলমি বাংলাদেশ যদি অফিসিয়ালি আসলে এই ডিভাইসগুলো নিয়ে আসতো তাহলে আমার মনে হয় কিছু মানুষ হলেও কিন্তু তার উপরে আবার গ্রে মার্কেট, অফিসিয়াল মার্কেট নিয়ে একটা চক্কর চলছে। সো কি হয় কে জানে, দেখা যাক, সেটা সময় বলে দেবে। বাট আপনাদের কাছে রিয়েলমির এই ডিভাইস আপাতত কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই মুহূর্তে 16/512GB ভ্যারিয়েন্টের দাম SMS গ্যাজেটে দেখলাম 93,000-এর মতো রয়েছে। এই দাম কিন্তু কমবে, দামটা এই মুহূর্তে কিছুটা বেশি আছে, তবে যখন এটা 90 নিচে চলে আসবে তখন আসলে এটার যে বেস ভ্যারিয়েন্ট ওটা হলে আরও কিছুটা কমে পাবেন ডেফিনেটলি। বাট এই ভ্যারিয়েন্ট মাঝামাঝি ভ্যারিয়েন্ট আর কি, এটার দামও 90-এর নিচে থাকা উচিত বলে আমি মনে করি। সো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।